নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে এক্সিট পোল বলছে ইন্ডিয়া জোট অনেকটাই পিছিয়ে। রিপাবলিক মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী ৩৫৩ থেকে ৩৬৩টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮ থেকে ১৩৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩ থেকে ৪৮ আসন। রিপাবলিক পি মার্কেটের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন, ইন্ডিয়া পেতে পারে ১৫৪টি আসন, অন্যরা পেতে পারে ৩০টি আসন। সপ্তম দফা ভোট গণনার মধ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর জানিয়েছে বিজেপি একাই পেতে পারে ৩০৩টি আসন, এনডিএ জোট ৩৩০টি আসন পেতে পারে। গত বেশ কয়েকদিন ধরে ডিওয়াইএফআই এবং এসএফআই রাজ্য আইন শৃঙ্খলার অবনতি, রাজ্যে কাজ নেই, খাদ্য নেই বলে মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিরোধী ছাত্র যুব সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগে নিয়ে শনিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, এই ধরনের অভিযোগে নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন শুধুমাত্র বিভ্রান্ত করে চলেছে সাধারণ মানুষকে। গত কয়েকদিন ধরে বামপন্থী ছাত্র যুব সংগঠন তথা এসএফআই এবং টিওয়াইএফআই রাজ্যের ৮টি জেলায় মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দিয়েছে। তারা তাদের দাবি সনদের মধ্যে উল্লেখ করেছেন, রাজ্য আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের মধ্যে কাজ নেই, রয়েছে খাতের অভাব। রেগা এবং টুয়েব সহ সমস্ত শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি করার পাশাপাশি দৈনিক মজুরি ও বৃদ্ধি করতে হবে। বামপন্থী এই ছাত্র যুব সংগঠনের অভিযোগগুলোকে এক প্রকার ভাবে মিথ্যাচার ব্যাখ্যা দিয়ে শনিবার ময়দানে নামল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ। শনিবার বিকেলে বিশালগড় মণ্ডলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বামপন্থী ছাত্র যুব সংগঠনের এই মিথ্যাচারের বিরুদ্ধে এই মিছিল নেতৃত্ব দেন বিধায়ক সুশান্ত দেব। আর রাজধানী আগরতলায় ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত দেব। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বামফ্রন্ট, কংগ্রেস এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের এই ধরনের অভিযোগ শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে একটি জনমুখী সরকার চলছে। বিভিন্ন সময়ে বামপন্থীদের এই কুৎসা রটানোর বিষয়টা একটা চিরাচরিত প্রথা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, তিনি দৃপ্ত কণ্ঠে জানান দিতে চান আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ফিরছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত করতে চলেছে। এই রাজ্যের লুপ্তপ্রায় ছাত্র যুব সংগঠন আমাদের রাজ্যের যে বিকাশমুখী সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, ডক্টর মানিক সাহার নেতৃত্বে, সেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য এবং মিডিয়া ফোকাসের জন্য মাঠে নেমে পড়েছে। সেই সুবাদে ভারতীয় জনতা যুব মোর্চা আজ সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মণ্ডলে রাজপথ কাঁপিয়ে এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের সরকারকে কালিমালিপ্ত হতে দেব না। আমাদের সরকার ৬ বৎসর যাবৎ রাজ্যের প্রতিটা মানুষকে সুশাসন দেওয়ার চেষ্টা করছে এবং এই সুশাসনের পক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে আছে। আজকের এই মিছিল থেকে এই বার্তা আমরা দিতে চাই। এদিন প্রতিটি মণ্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আর কেন্দ্রীয়ভাবে মিছিলটি সংগঠিত হয় আগরতলায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও এদিন এই মিছিলে ছিলেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ যুব মোর্চার শীর্ষ নেতৃত্ব এবং কার্যকর্তারা। শান্তন টিভি। অভিযোগকারীর অভিযোগপত্র নথিপত্র করার পরিবর্তে সেই অভিযোগপত্র ছুঁড়ে ফেলে দিল কর্তব্যরত এক পুলিশ আধিকারিক। আর বিস্ফোরক এই অভিযোগ উঠল মধুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগকারীর নাম বিকাশ দেব। আমতলী থানার অন্তর্গত ফুলতলী এলাকার বিকাশ দেবের সঙ্গে সামান্য বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় তার স্ত্রীর। পরবর্তী সময়ে অভিমানী স্ত্রী তাঁর শ্বশুর বাড়িতে স্বামীকে রেখে 2 কন্যাকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যায় মধুপুর থানার অন্তর্গত 30 কার্ড এলাকায়। দাদুর বাড়িতে চলে যাওয়ার কিছুক্ষণ পর বড় কন্যা তার বাবা বিকাশ দেবকে ফোন করে বলে তাকে দাদুর বাড়ি থেকে এসে নিয়ে যাওয়ার জন্য। বড় কন্যার ফোন পেয়ে বাবা বিকাশ দেব ছুটে যায় মধুপুর থানার অন্তর্গত 30 কার্ড এলাকায় তার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পৌঁছার পর বিকাশ দেবকে প্রচন্ডভাবে মারধর করে তার শালক সেন্টু সরকার এবং সেন্টু সরকারের দাদা টুটন সরকার।
এই ঘটনার খবর পেয়ে বিকাশ দেবকে তার শ্বশুর বাড়ি থেকে ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে যায় বিকাশের পরিবার লোকজনেরা। বিকাশ দেব ও তার পরিবারের লোকজনেরা মধুপুর থানায় অভিযোগ দাখিল করতে গেলে তাদেরকে বলা হয় আমতলী থানায় তাদেরকে অভিযোগ দাখিল করতে হবে, মধুপুর থানায় তাদের অভিযোগ রাখা হবে না। একই ঘটনা আমতলী থানার ক্ষেত্রেও আমতলী থানা থেকেও তাদেরকে জানিয়ে দেওয়া হয় মধুপুর থানায় তাদেরকে অভিযোগ দাখিল করতে হবে। পরবর্তী সময়ে মধুপুর থানায় প্রথমে তাদের অভিযোগপত্র রাখা হলেও কিছুক্ষণ পর মধুপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অভিযোগকারী বিকাশ দেব এবং তার পরিবারের লোকজনদের পরিষ্কারভাবে জানিয়ে দেয় মধুপুর থানা মামলা নেবে না, মামলা দাখিল করতে হবে আমতলী থানাতেই। এই হুঁশিয়ারি দিয়ে মধুপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দেবের অভিযোগপত্র ছুঁড়ে ফেলে দেন। সংসার ঝামেলা হওয়ার পরে রাগ করে গেছে, পরে মায়া আমার ফোন করলো, ফোন করার পরে গেলাম বেশি করে যখন তো মায়া আবার দিয়ে আধা রাস্তা তাইছিল আমারে সময় দূর করে মারলে কেটা মারছে তোমারে? সুমন্দি শালা নাম কি এটা? কিন্তু সরকার টুটুন সরকার। কোনখানে তোমার শ্বশুর বাড়ি? মধুপুর তিরস্কার। তারপর কি হয়েছে? তারপরে কি হবে, তারপরে তো কেসে দিলাম, গেলাম বিশাল আমতলির থেকে বাড়াইলো মধুপুর কেস দিলাম। তার আজকে গেল, যাওয়ার আগে আমার একটা ফোন করলো। কে ফোন করছে? যে তুমি আইতেইব, তোমার দরকার আছে। তো গেলাম, তারপরে কইলাম এমন এমন অবস্থা, বয়ান কইলাম যে আমার মায়া ফোন করতেছে, আমার মায়ের মারধর করতেছে, মায়া আমার ফোন করতেছে, বাবু গিয়ে আমার আনো। তো তারা কইছে যাইবো, যাওয়ার পর যাইবো গিয়ে তারা আবার উত্তর করে যাইতো না। ওসি এটা ওসি কোন থানা? তো মধুপুর থানা। তোমার নাম কি? বিকাশ দেব। তোমরা বাড়ি? ফুলতুলি। মধুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে বিকাশ দেবের এই বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের দায়বদ্ধতা নিয়ে। একজন অভিযোগকারীর অভিযোগপত্র এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারেন না কোনো থানার বড়বাবুই। আইনের সাহায্য নেওয়ার জন্য এভাবে অভিযোগকারী একবার এই থানায় আরেকবার ওই থানায় ঘুরে ঘুরে কেবলমাত্র থানার চক্কর কাটবে, এটা আইনের কোনো পরিভাষায় লেখা আছে তা একমাত্র বড়বাবুই বলতে পারবেন। এমনিতেও মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে, যা ইতিমধ্যেই পুলিশের পদস্থ আধিকারিকদের শ্রবণ পর্দা ছাড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রীর নজরেও আসতে শুরু করেছে। একজন বড় বাবুর এ ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনা ঝড় বইতে শুরু করেছে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে। শান্তন টিভি। ক্রেতা সেজে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক এক চোর। ঘটনা শনিবার বিকেলে বিশালগড় ব্রিজ চৌমুনি এলাকায়। দোকানের মালিক জানায়, শনিবার বিকালে উনার দোকানে একজন ক্রেতা আসে। ওই ক্রেতা উনাকে ঠান্ডা পানীয় দেওয়ার জন্য বলে। তিনি যথারীতি ফ্রিজ থেকে ঠান্ডা পানীয় বের করার জন্য যান। এ সুযোগে ক্রেতা সেজে আসা চোর উনার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি ফ্রিজ থেকে ঠান্ডা পানীয় নেওয়ার পর দেখতে পান ওই চোর পালিয়ে যাচ্ছে। তখন তিনি চোর চোর চিৎকার করলে স্থানীয়রা ওই চোরকে আটক করে। পরে ধৃত চোরের মাথা অর্থ মুন্ডন করে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় বাজারে চাঞ্চল্য দেখা দেয়। তারপরে তারপর কি হয়েছে? কত টাকা নিছে? মোটামুটি 425 টাকা। এই দোকানের নাম কি তা? এই দোকানের নাম কি তা? আমার দোকান না, হ্যাঁ, ননিসি গিফট হাউস। এটা কোন জায়গা দোকানটা? দোকানটা কোন জায়গাতে? কোন জায়গাতে এটা? বিশালগড় চৌমুনি। এরপর কি পুলিশে লয়ে গেছে? রে সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। ফলে পশ্চিম জেলা ও দায়রা আদালতে বিদ্যুৎ পরিষেবা 3 দিন ধরে বন্ধ থাকে। এ নিয়ে আইনজীবীরা আদালতে সামিল হয়। আন্দোলন স্থলে যান আইজিএম, হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার অপু পাল। আইনজীবীরা অপু পালকে আদালত চত্বরে আটক করে রাখে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য পুলিশের মহানির্দেশক ও রাজ্যের মুখ্য সচিবের দ্বারস্থ হল স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন।
কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দাবিতে এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্যব্রত দাস। তিনি জানান, বিদ্যুৎ দপ্তরের কর্মী অপু পালকে হেনস্থার সাথে যুক্ত আইনজীবীকে উপযুক্ত শাস্তি প্রদান ও কাজ করার ক্ষেত্রে বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা প্রদানের দাবিতে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মিলিত হয়েছে এই কারণে যে মাঝখানে যে একটা গেল রেমাল, একটা সাইক্লোন, সেই সাইক্লোনে ভারতবর্ষের সব জায়গাতেই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে আমাদের বিদ্যুতের অসম্ভব ক্ষতি হয়েছে, যেমন বিদ্যুতের পরিবাহী তার, কোথাও খুঁটি, কোথাও ট্রান্সফরমার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো এত কিছু সত্ত্বেও আমরা যারা ইঞ্জিনিয়াররা আছি, বিশেষ করে আমাদের যারা বিদ্যুৎ দপ্তরে চাকরি করেন, কাজ করে ইঞ্জিনিয়াররা অক্লান্ত পরিশ্রম করবার চেষ্টা করছে যেন মানুষের সেই পরিষেবা আবার সুন্দর করতে পারে। সেই অবস্থায় আমাদের যারা কর্মরত ইঞ্জিনিয়াররা আছে পুরা কাজ করছে। এর মধ্যে দেখা গেছে গত 29 তারিখ আমাদের এক ইঞ্জিনিয়ার অপু পাল, উনি সত্যি খুব নিষ্ঠাবান ইঞ্জিনিয়ার। উনি কাজ করছেন, কাজের মাঝখানে যখন আমাদের সেই অনারেবল কোর্ট চত্বরে কাজ করছিলেন, সেই সময় ওনাকে একজন জনৈক ওনাকে অ্যাসাল্ট করেছে ওনাকে। সেই পরিস্থিতিতে আমরা আজকে খুব ক্ষুব্ধ, আমরা মর্মাহত। কন্টেনার গাড়ি থেকে আটক নেশার সিরাপ, অ্যাসকোপ সহ গাড়ির লরি চালক। জানা যায়, শনিবার বিকেল 4টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলাগামী HR37E 7205 নম্বরের একটি কন্টেনার গাড়ি আসাম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের রুটিন তল্লাশির সময় গাড়িটি থেকে আটক করে তল্লাশি চালায়। এতে ট্রান্সপোর্টের বিভিন্ন অনলাইন সামগ্রীর আড়ালে থাকা নেশার সিরাপ, অ্যাসকোপগুলো জব্দ করা হয়। জানা গেছে, 22 কার্টুনে 150 বোতল করে মোট 3300 বোতল অ্যাসকোপ মজুদ ছিল, যার কালোবাজারে মূল্য প্রায় 16 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাড়ি চালক সনুকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে NDS আইনে মামলা রুজু করে করিমগঞ্জ CJM আদালতে সোপর্দ করা হবে। লাগাতার ভারী বৃষ্টিপাতের প্রভাবে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায়ও জলাক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষককুল সহ জনসাধারণ। বিশেষ করে কদমতলার কুর্তি হাওড় এলাকায় বন্যা আক্রান্ত হয়েছেন বহু মানুষ। জানা গেছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষকরাও। খবরটি জানতে পেরে শনিবার স্থানীয় সমাজসেবক তথা উত্তর জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ এদিন ক্ষতিগ্রস্ত 35টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি নিজের সাধ্যমতো কিছু খাদ্য সামগ্রী তুলে দেন অসহায় পরিবারগুলোর হাতে। এদিন খাদ্য সামগ্রী পেয়ে বেজায় খুশি জলাক্রান্তরা। এবং সতর্কতা যেটা এটা সবাইকে বলেছেন যে সতর্ক থাকতে এবং আগামী দিনের জন্য যদি বিশেষ পরিস্থিতির কোনো বিশেষ অবনতি হয় তার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন। তো আমি সবাইকে বলবো, এখানে সবাই এলাকার কুর্তির মানুষ যেন একটু ধৈর্য রাখে এবং সবাই এই বিষয়টাকে সবাই সম্মিলিতভাবে এই বিষয়টাকে আমরা পার হয়ে যাই এবং সবের প্রয়াস যেন থাকে যে পাশে থাকা, যেটা আমরা করছি। এবং কুর্তির সবার পাশে আছে। এটা একটা হিন্দু প্রবণ জায়গা, এই মানিকনগরটা কুর্তি এলাকার, কিন্তু এখানে দেখা যাচ্ছে মুসলিম মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই হিন্দু এলাকায়, মানুষের উদ্ধারে, মানুষের পাশে দাঁড়ানো, এটা নজিরবিহীন। এটা এখানেই সম্ভব। আমি ধন্যবাদ জানাই কুর্তির জনগণকে। অন্য জায়গার যারা সংখ্যালঘু। শনিবার বিকেলে ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে CPIM এবং কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির তেলিয়ামুড়া মণ্ডলের সহসভাপতি নীতিন কুমার সাহা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় তেলিয়ামুড়ার বিজেপির মণ্ডল কার্যালয়ের সামনে থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে তারা শেষ হয় মণ্ডল কার্যালয়ের সামনে এসে। বিধায়িকা কল্যাণী রায় বলেন, দেশের বিরোধী দলগুলোর পাশাপাশি রাজ্যের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নানা মিথ্যা প্রচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে এদিনকার এই বিক্ষোভ মিছিলের আয়োজন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন NDA জোট সরকার তৃতীয়বারের মতো ক্ষমতা
প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করলেন বিধায়িকা কল্যাণী রায়। দেখুন, আমাদের নির্বাচন আজ শেষ হচ্ছে। ভারতবর্ষের বৃহত্তম যে নির্বাচন, লোকসভা নির্বাচন, ইতিমধ্যে আমরা দেখছি এই দেশের বিরোধীরা এবং এই রাজ্যের বিরোধীরা তারা আমাদের সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা ভারতবাসীকে সজাগ করতে চাই আমাদের আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে, যে বিরোধীদের চক্রান্তে আপনারা পা দেবেন না। এই ভারতবর্ষে পুনরায় মোদীজির নেতৃত্বে সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। মোদীজি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। ভারতবর্ষের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ইভিএমে তাদের মতামত অলরেডি দিয়ে দিয়েছেন, কিন্তু বিরোধীরা একটা চক্রান্ত করছে। এই গণনাকে, আগামী 4 তারিখের যে গণনা, এই গণনাকে তারা কার্যতভাবে একটা ভুল মেসেজ দেওয়ার জন্য তারা বিভিন্ন অপপ্রচার করছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আজকের এই বিক্ষোভ মিছিলটা কোন জায়গা থেকে শুরু হয়ে এবং কোন কোন এলাকা? আমাদের তেলিয়ামুড়া মন্ডল অফিসের সামনে থেকে আমরা সম্পূর্ণ ওয়ান ওয়ে, যেটা টাউন হলের সামনে যে ওয়ান ওয়ে। শনিবার উদয়পুর রাধাকৃষ্ণপুর মন্ডলে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সিপিআইএম এবং কংগ্রেস কর্তৃক রাজ্যের বিভিন্ন স্থানে উদ্দেশ্যমূলকভাবে, ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রয়াস, অপপ্রচার, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যাক্কারজনক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই প্রতিবাদ মিছিলটি উদয়পুর জামতলা স্থিত টাউন হলের সামনে থেকে নিউ টাউন রোড, সেন্ট্রাল রোড হয়ে এই মিছিলটি বের হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, 31 রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চার সভাপতি রাকেশ শের, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ আরও অন্যান্য নেতৃত্বরা। 31 রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন, সামনে লোকসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে সাপেক্ষে শাসক দল বিজেপি সরকারকে অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে বিরোধী দলগুলো বিভিন্ন রকম ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 400 পার এটা আমরা অ্যাচিভ করতে যাচ্ছি, তো তাতে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা খুব সুন্দরভাবে আমাদের এই যে বিভিন্ন রাজ্যে, যারা যে রাজ্যে আমাদের প্রতিষ্ঠিত সরকার আছে, রাজ্য চালাচ্ছে, এবং আমাদের এই রাজ্যেও আমাদের সরকার চলছে। আমাদের খুব সুন্দরভাবে যখন 2018 সাল থেকে আমাদের এই রাজ্যে সরকার চলছে, কিন্তু আমরা দেখলাম কি আমাদের এই রাজ্য সরকারকে বদনাম করার উদ্দেশ্যে যে অশুভ শক্তি, যে বাম কংগ্রেস জোট, যে 26 দলের যে জোট হয়েছে, ইন্ডিয়া INDA জোট, যে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে একত্রিত হয়ে একটা লড়াই করার একটা চেষ্টা করছে, যাও যে অপচেষ্টা বলবো এটাকে আমরা, অপচেষ্টার মাধ্যমে আমরা দেখছি সারা দেশব্যাপী একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করছে, এবং সাথে সাথে আমাদের এই শান্ত ত্রিপুরা রাজ্য একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এবং চারিদিকে এক ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা রটানোর একটা চেষ্টা। তো তার সাথে আমরা দেখলাম কি, গতকালকেও আমরা দেখলাম আগরতলা রাজপথে এই যে কোথায় প্যালেস্টাইনে আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তাকে নিয়েও একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে। তো আমরা ভারতীয় জনতা পার্টি, শান্তিপ্রিয় পার্টি, একটা ডেভেলপমেন্টকে একটা লক্ষ্য করে আমাদের এই সরকার চলছে। তো এই একটা সুন্দর একটা যেখানে সরকার চলছে, যেখানে একটা সুন্দরভাবে একটা ভোট নির্বিঘ্ন কেটে গেল, যেখানে হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরে রাজ্য ও দেশের জুড়ে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের ভোট গণনা। আগামী 4 জুন পশ্চিম ত্রিপুরা অষ্টাদশ লোকসভা আসনে গোমতী জেলায় ভোট গণনা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ভোট গণনা প্রক্রিয়াকে নিয়ে শনিবার বিকেলে উদয়পুর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত জেলা শাসক সুমিত লোধ সহ আরও অন্যান্য আধিকারিকরা। এদিন সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা বলেন, গোমতী জেলার 4টি বিধানসভা কেন্দ্রে উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও করবুক HDM অফিস 3টি জায়গায় ভোট গণনা নিয়ে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়। 5 বা ততোধিক ব্যক্তি লাঠি, লোহার রডের মতো বস্তু সহ বা ছাড়া চলাচল করতে পারবে না। এর মধ্যে কোনো পাবলিক মিটিং, সমাবেশ, জমায়েত,
লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার না করে জনসাধারণের ভাষণ নিষিদ্ধ করা হয়েছে। ৩রা জুন বিকেল ৫টা থেকে ৫ই জুন সকাল ৬টা পর্যন্ত লোকসভার গণনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা থাকবে। গণনা কেন্দ্রগুলির বাইরে অটো নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে। গণনা কেন্দ্রের প্রবেশের সময় কী ধরনের ব্যবস্থা অবলম্বন করতে হবে সেই সমস্ত আচার বিধিগুলো এদিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন জেলাশাসক তরিৎকান্তি চাকমা। জেলায় টোটাল ৩৯৯ মানে 1/400 পোলিং স্টেশন ছিল। সেই পোলিং স্টেশনে আমাদের কাউন্টিং যে ৪ তারিখ হবে তার নিয়ে আমাদের যে আলোচনা এবং আমরা মিডিয়া বন্ধুবান্ধবের জন্য কি কি ব্যবস্থা আমরা প্রত্যেক পোলিং স্টেশনে কাউন্টিং হলে নিয়েছি সেটা আমরা আপনাদের তুলে ধরবো। আমাদের টোটাল লোকেশন আছে 3টে। একটা হচ্ছে আমাদের রমেশ স্কুল, দ্বিতীয় হচ্ছে আমাদের অমরপুর স্কুল, আর একটা হচ্ছে আমাদের করবুক SDM অফিস। তো এই 3টে জায়গাতে আমাদের কাউন্টিং হবে এবং আমাদের উদয়পুরে আমাদের 4টা কাউন্টিং হল আছে যেখানে আমাদের 12টা করে টেবিল থাকবে। আমাদের অমরপুরে আছে আমাদের 14টা করে আমাদের মানে কাউন্টিং টেবিল, মানে এখানে আছে 2টো হল, এবং করবুকে আছে আমাদের 12টা টেবিল এবং সেখানে একটা হল। শুধু ইন ওয়ান গো একটা রাউন্ডে যদি সব ঠিক থাকে তাহলে একটা মেশিনে আমরা কাউন্টিং করতে হবে। তো আমাদের ধারণা যে আমরা যদি সকাল 8টায় যদি চালু করি তাহলে পরে আমরা হয়তোবা আমাদের যে প্রতিক্রিয়া সেটা হয়তোবা বিফোর 2 PM উই ক্যান অ্যাকচুয়ালি কমপ্লিট দ্য প্রসেস। তো আমরা আশা করছি যে এই যে পার্টিকুলার মানে কাউন্টিং প্রসেসটা আমরা খুব ভালোভাবে যাবে। আমরা পলিটিক্যাল পার্টির সাথে আমরা আলোচনা করেছি, তাদের সাথে আমরা মানে কথা বলে দেখেছি যে তাদের কি মানে কাউন্টিং এজেন্ট কটা দিকে আসবে না সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা আগামী ৪ই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। ফলাফল প্রকাশের দিন কিংবা পরবর্তী সময় শান্তির বাজার মহকুমায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য শনিবার সন্ধ্যায় ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হলো। ত্রিপুরা পুলিশের সঙ্গে ছিল CRPF জওয়ানরাও। এলাকায় শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য সমাজের সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানান শান্তির বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব লস্কর। আগামী 4 তারিখ আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। সেই ফলাফল ঘোষণার দিন এবং ফলাফল ঘোষণার পর যাতে এলাকার শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই উদ্দেশ্যে এই ফ্ল্যাগ মার্চ। এই ফ্ল্যাগ মার্চ করে আমরা জানান দিচ্ছি যে আমরা সবসময় সচেষ্ট আছি। তৎসাথে আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে রেজাল্ট আউট নিয়ে রেজাল্ট বের হোক, এটা নিয়ে হিসাবে এলাকার কোনো শান্তি সম্প্রীতি বিঘ্ন না হয় এবং যাতে সুসমৃদ্ধ থাকে সেই উদ্দেশ্যে এই ফ্ল্যাগ মার্চ। এবং আমরা সবসময় সচেষ্ট আছি, যখন কোনো বিপদ আসবে সেই। শনিবার রাজ্যের মুখ্য সচিবের কাছে একাধিক দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দিল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। সারা ভারত কৃষক সভার সম্পাদক পবিত্র কর জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দাবি সনদ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সারা ভারত কৃষক সভার সম্পাদক পবিত্র কর আরও জানান মুখ্য সচিবের কাছে তুলে ধরা হয়েছে এবছর 50 থেকে 60 ভাগ জমিতে ধানের উৎপাদন কম হয়েছে, যার ফলে কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবি সনদের সবকটি যৌক্তিকতা স্বীকার করেন রাজ্যের মুখ্য সচিব। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। ধানের উৎপাদন এই 6 বছরের করতে করতে এটা সাংঘাতিক জায়গায় এসে দাঁড়িয়েছে। এই বছর আমরা বলবো, যেটা আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে রিপোর্ট দিয়েছিলাম, বরুর যে সিজন তাতে 50 থেকে 60 ভাগ জমিতে প্রোডাকশন কম হয়েছে। সাংঘাতিক ব্যাপার। তাহলে আমদানি আমাদের করতে হয়, বিরাট অবস্থা হয়েছে এবং তাতে কৃষকরা কি করবে এবং এটি স্বীকার করেছেন তিনি, যেটার মূল কারণ ইরিগেশন যে সিস্টেম আছে আমাদের তা রিপেয়ারিং করার জন্য বাজেটে কোনো টাকা নেই। তিনি নোট করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, এটা ঠিকই আছে। উনিও স্বীকার করেছেন যে এটা টাকা নেই আমাদের, স্টেট প্লেনে টাকা না থাকলে রিপেয়ারিং করা যায় না এবং এটার অবশ্যই মূল কারণ। দ্বিতীয় যেটা হলো জমি মাফিয়ারা যেভাবে শুধু সদর, বিশালগড়, মোহনপুর না, গোটা রাজ্যে ধানের জমি একের পর এক উইদাউট এনি অনুমতি ছাড়া ভরাট করে ফেলছে, তাতে মাঠগুলিতে
জল আটকে যায়, বিভিন্নভাবে এই অবস্থা তৈরি হচ্ছে এবং এটারও কৃষি ফসল প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে। এই বিষয়টা সিরিয়াস কনসার্ন, কারণ আমাদের রাজ্যের প্রধান উৎস হইল কৃষি, আয়ের উৎস এটা। দ্বিতীয় যে বিষয়টা আমরা উত্থাপন করেছি, এটা উনি স্বীকার করেছে ছিল রাবারের দাম, এটা নামতে নামতে 150 থেকে 60 এসে দাঁড়িয়েছে। এইটা নিয়ে আমাদের চিন্তা যে এই রাজ্যের মধ্যে এই যে রাবার চাষিরা যারা আছে, এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।